আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি কাঠগোলাপের আর শক্তি, পর্ব ১২। লিখনীতে ইশরা তন্নি। বিষ্ণু নদীতে শিহাবের লাশ পাওয়া গেছে। গ্রামের এক জেলে অতি ভোরে নদীতে মাছ ধরতে যেয়ে শিহাবের লাশ পেয়েছে। শিহাবের বীভৎস লাশ দেখে গ্রামের মানুষ প্রচণ্ড ভয় পেয়েছে, সাথে অবাক হয়েছে খুব। এত বীভৎসভাবে আদৌ কি মানুষ কোনো মানুষ মারতে পারে, নাকি অন্য কিছুর কাজ এটা? গ্রামের সকলের মনে হয় হাজারো প্রশ্ন খচখচ করছে। সবাই অতি দ্রুত লাশ দাফনের কাজে লেগে পড়েছে। পুলিশ ইতিমধ্যে নিজ দায়িত্ব পালন করেছে। সময় সকাল ৮টা। দিনটা শুক্রবার। আজ আর বৃষ্টি নামেনি ধরুনের বুকে। অন্য দিনের মতোই জলমলে একটা দিন। পূর্ব দিগন্তে সূর্য বেশ তেজ নিয়ে উঠেছে। মেহেরিমা অন্যমনস্ক হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। শিহাবের করুণ মৃত্যুর কথাটা শুনেছে মেহেরিমা। রিদিত এখনও ঘুমাচ্ছে। অবনীশেখ রান্না শেষ করে শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে মেহেরিমার পাশে এসে বসে। আজ সকাল থেকেই ব্যবসা গরম পড়া শুরু হয়েছে। রিদিত রাতে কখন এসেছে? অগ্নিশেখের কথায় মেহেরিমা নড়ে চড়ে বসে সময় নিয়ে জবাব দেয়, মধ্যরাতে। খেতে দিয়েছিলে কিছু? খেতে দিতে চেয়েছিলাম, উনি খায়নি। ও আচ্ছা, বেলা তো ভালোই হলো। যা রুমে যেয়ে দেখ রিদিত ওঠে কিনা। মা। অগ্নিশেখ মেহেরিমার দিকে তাকাতেই যেন মেহেরিমা মনের কথা বুঝে ফেলে। মুচকি হেসে বলে, সময় হলে সব জানতে পারবে। এখন এইসব মাথা থেকে ঝেড়ে ফেলে স্টাডিতে কনসেন্ট্রেশন দে। আজ রিদিত তোকে চৌধুরী বাড়িতে নিয়ে যাবে। এখন থেকে ওখানেই থাকবে। অগ্নিশেখের কথায় মেহেরিমার চোখ জোড়া ছলছল করে ওঠে। ফুপিয়ে কেঁদে উঠে বলে, আমি যাব না মা। তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না। মেহেরিমার কথায় অগ্নিশেখের মনটা হু হু করে কেঁদে ওঠে। চোখের জলেরা ভিড় জমায়। পরক্ষণেই নিজেকে সামলিয়ে বলে, যেতে হবেই মা। এটাই প্রকৃতির নিয়ম। আমরা বাধ্য। আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিলে কেন মা? তোর ভালোরই জন্য। কেন? তুই খুশি না এই বিয়েতে? মেহেরিমা কিছুক্ষণ চুপ থেকে হাস্যচোখ মাথা নাড়ায়। অগ্নিশেখ মেহেরিমাকে বুকে জড়িয়ে নিয়ে বলেন, আমার মেয়ে সাহসী। আমার মেয়েকে আমি কঠিন সত্তায় তৈরি করেছি। আমার মেয়ে যেন অল্পতেই ভেঙে না পড়ে। সংসার জীবন যেমন কঠিন তেমন সহজও মা। সবটা তোর উপর ডিপেন্ড করবে। তুই যেরকমভাবে হ্যান্ডেল করতে পারবি সেরকমই হবে সংসার জীবন। সবসময় নিজেকে মানিয়ে গুছিয়ে চলতে হয়। তবে নিজের আত্মসম্মানের সাথে কখনো আপোষ করবি না। মনে রাখবি, মেয়েদের আত্মসম্মান সব কিছুর ঊর্ধ্বে। কখনো অপাত্রে ভালোবাসা আর সম্মান দান করবে না। মানুষের ব্যবহার দিয়ে তাকে যাচাই বাছাই করবি। মনে থাকবে? মেয়েরি মা হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলে, মনে থাকবে। আমার লক্ষ্মী মা। আম- আর অন্যের কোনো কথায় হৃদিতকে কখনো ভুল বুঝবি না। মনে রাখবি, স্বচক্ষে দেখা তো মিস্টেক হতে পারে। ঝগড়া ঝামেলা এগুলো কোনো কোনো কিছুর সলিউশন হতে পারে না। নিজেদের মধ্যকার ঝামেলা নিজেরা ডিসকাস করেই ঠিক করে নিবি। ঘরের কথা কখনো বাইরে বলে হাসির পাত্রে হবি না। আর এই বাড়ির দরজা সব সময় তোর জন্য খোলা। কখনো যদি ওই বাড়িকে নিজেকে বোঝা মনে হয়, 1 সেকেন্ডও অপচয় না করে তোর মায়ের বুকে ফিরে আসবি। মেহেরিমা ঠোঁটে হাসি, চোখে পানি নিয়ে অগ্নিশেখের দিকে তাকিয়ে থাকে। এই মানুষটা এত অদ্ভুত রকমের ভালো কেন? মেহেরিমা মেহেরিমাকে এতটা বোঝে কিভাবে? সব মায়েরা বোধহয় এমনই হয়। অমনি খেতে দাও, নাস্তা করে বাইরে যাব। জলিল শেখের কথায় অগ্নিশেখ মেহেরিমার মাথায় ছোট্ট একটা চুমু দিয়ে উঠে দাঁড়াল। মেহেরিমার উদ্দেশ্যে বলে, রুমে যেয়ে রিদিতকে উঠিয়ে ফ্রেশ হতে বল। আচ্ছা। ও বাবা, শিহাব শিহাবের জানাজা কখন? 9টা 15-তে আম্মা। তুমি জানাজায় যাবে বাবা? হুম। মেহেরিমা আর কিছু না বলে গেস্ট রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। মেহেরিমা রুমে এসে দেখে হৃদিত উপর হয়ে ঠোঁটটা লাভ শেপ করে বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে।
মেহেরিমা কুটি কুটি পায়ে বিছানার নিকট এগিয়ে যায়। রিদিতকে দেখতে নিষ্পাপ ছোট্ট একটা বাচ্চার মতো লাগছে। মেহেরিমা খুব করে মন চাইল একটু আদর করে দিতে। পরক্ষণেই নিজের ভাবনায় নিজেই লজ্জা পেয়ে যায়। এই ছেলে সুবিধার না একদম। কিছু তো একটা আছে এই ছেলের মাঝে। এই ছেলের কাছে আসলেই মেহেরিমার কেমন যেন বেসামাল হয়ে যায়। না জানি কবে গিয়ে অঘটন ঘটিয়ে ফেলে। মেহেরিমা নিজেকে খুব করে সামলায়। অতঃপর আস্তে আস্তে ডাক দেয়, এই শুনছেন? বেলা হয়েছে অনেক, উঠে পড়ুন। বাবা আপনার সাথে নাস্তা করার জন্য ওয়েট করছে। মেহেরিমার কথায় রিদিত আতো শুনল কি শুনল না কে জানে, একটু নড়েচড়ে আবার গভীর ঘুমে তলিয়ে যায়। মেহেরিমা পড়েছে বিপাকে। এবার ডাকার জন্য গায়ে হাত দিতেই রিদিত মেহেরিমাকে একটানে নিজের নিচে নিয়ে ওর গায়ের উপর পা তুলে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকে। মেহরিমা লজ্জায় আতকে হাঁসফাঁস করতে থাকে। শুনুন, দরজা খোলা, আপনি উঠে পড়ুন প্লিজ। হৃদিত ঘুম জড়ানো কণ্ঠে বলে, তাহলে তুই কি চাচ্ছিস আমি দরজা লক করে দিয়ে আসি? হৃদিতের এহেন কণ্ঠস্বরে মেহেরিমা থমকায়। বুকের মাঝে হৃৎপিণ্ডটা আবারও শব্দ তুলে ধক ধক করে চলেছে। মেহেরিমা জিহ্বা ধারা ঠোঁট ভিজিয়ে শুকনো ঢোক গিলে বলল, বাহিরে সবাই অপেক্ষা করছে আপনার জন্য। এমন করবেন না প্লিজ। হুশ, বউজান, স্টপ টকিং। তুই না আমার ভালো বউ, তাহলে এত জ্বালাস কেন? চুপচাপ থাক। মেয়েরিমা মুচড়ামুচড়ি করতে করতে একসময় শান্ত হয়ে যায়। এই ছেলের সাথে পেরে ওঠা অসম্ভব। মেহেরিমা দীর্ঘশ্বাস ফেলে হৃদিতের চোখ বুজেই মুচকি হাসে। 5 মিনিট পর নিজে থেকে মেহেরিমাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। মেহেরিমা হাঁপ ছেড়ে বাঁচে। এভাবে আর কিছুক্ষণ থাকলে নিজ্ঞাত জানটাই বের হয়ে যেত। 15 মিনিট সময় নিয়ে হৃদিত ফ্রেশ হয়ে আসে। তারপর সবাই মিলে একসাথে সকালে নাস্তা করে। জলির শেখের সাথে হৃদিত শিহাবের জানাজায় শরিক হতে যায়। মেহেরিমা মনে মনে খুব খুশি হয়। ওর ভালোবাসার মানুষটা কত ভালো। একটা নরপশুষের নরপশুর জানাজায় শরিক হতে যাচ্ছে, তাও কিনা মেহেরিমার সম্মান নিয়ে খেলতে চেয়েছিল। কত বড় মনের মানুষ হৃদীপ, কত সহজেই ক্ষমা করে দিয়েছে পশুটাকে। মেহেরিমা মনে মনে শুক্রিয়া আদায় করে যে ও সঠিক মানুষকে ভালোবেসেছে, যার মধ্যে নেই কোনো হিংস্রতা, আছে শুধু মায়া আর ভালোবাসা। নিজের ভাবনায় নিজে মুচকি হাসে মেহেরিমা। মেহেরিমার হাসি দেখে মাধবী বলে, কিরে মেহু, পাগল হলি নাকি? হঠাৎ হাসছিস কেন? কিছু না মাধুপু। ও মাধুপু, চলো না আমার সাথে চৌধুরী বাড়িতে, আজ থাকবে আমার সাথে। ধুর পাগলি, তাই হয় নাকি? বাবা মা একা হয়ে যাবে না? আর তাতে কি, এই তো 10 মিনিটের পথ। যখন মন চাইবে আমি চলে যাব। আর ওখানে ত্রিদা আছে তো, সমস্যা হবে না বোন। ওদের কথার মাঝেই হৃদিত আর জলিল শেখ বাসায় আসেন। হৃদিত এসে দপ করে মেহেরিমার পাশে বসে মেহেরিমার ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে বলে, বাইরে খুব গরম বুঝলি, যা 1 গ্লাস ঠান্ডা পানি এনে দে। আর 10 মিনিটের মধ্যে লাগেজ গুছিয়ে নে, আমরা বের হব। হৃদিতের কাজে মেহেরিমা লজ্জা পেলেও আপাতত লজ্জা একপাশে রেখে হৃদিতের কথা মতো সব কাজ করে। পাছে যদি রেগে যেয়ে চিল্লাচিল্লি শুরু করে। সময় দুপুর 12টা বেজে 5 মিনিট। মেহেরিমা অবনী শেখ আর মাধবীর সাহায্যে সব তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছে। এখন ওরা বাড়ির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে। বিদায়বেলা বড়ই হৃদয় বিদারক। মেহেরিমা ফ্যাচ ফ্যাচ করে কেঁদে চলেছে। হৃদিত রীতিমতো বিরক্ত, তবুও চুপচাপ বকুল গাছের নিচে গাড়ির সাথে হেলান দিয়ে বুকে হাত জোড়া ভাঁজ করে দাঁড়িয়ে আছে। জলি শেখ হৃদিতের নিকট এগিয়ে যেয়ে হৃদিতের হাত জোড়া নিজের হাতের মুঠোয় করে বলে, বাবা, মেহু আমার খুব আদরের। আমরা কখনো ওর গায়ে একটা ফুলের টোকাও পর্যন্ত লাগতে দেয়নি, কিন্তু গত পরশু কিভাবে কি হয়ে গেল। আমার প্রাণ তোমার হাতে তুলে দিচ্ছে বাবা। কখনো যদি তোমার কাছে বিরক্তির কারণ অথবা বোঝা হয়ে যায়, আমাকে শুধু একবার জানিও, আমি যে ওকে নিয়ে আসব। কিন্তু তবুও ওকে কষ্ট দিও না বাবা।
আমি বাবা হিসেবে ব্যর্থ আমার দায়িত্ব পালনে। তুমি হাজবেন্ড হিসেবে ব্যর্থ হইও না বাবা। কথাগুলো বলে জলিল শেখ ঝরঝরিয়ে কেঁদে ফেললেন। মেহেরিমার কান্না আরও বেড়ে যায়। অবনী শেখ ছলছল চোখে জলিল শেখের দিকে তাকিয়ে থাকে। হৃদিত কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায়। পরক্ষণেই ঠোঁটের কোণে মুচকি হাসি টেনে বলে, আজ থেকে ওকে ভালো রাখার সব দায়িত্ব আমার বাবা। আমি একজন বেস্ট হাজবেন্ড হয়ে দেখাবো। ওকে ওকে অভিযোগের জন্য কোনো সুযোগই দেব না। আপনারা শুধু আমাদের জন্য দোয়া রাখবেন বাবা। ইদিতের কথায় জলি শেখ চোখের পানি মুছে সন্তুষ্টের হাসি হাসেন। মেহেরিমা জলি শেখকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থেকে একে একে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। মেয়ে মাধবীর কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। জলি শেখ দু হাতে মাধবীকে আগলে নেয়। অবনী শেখ হৃদিতের নিকট এসে ঠোঁটের কোণে হাসি বজায় রেখেই বলে, নীলাক্ষীর প্রতি অনেক দায়িত্ব তোমার। আশা করি যথাযথভাবে নিজের দায়িত্ব পালন করবে। সামনে কিন্তু বড় ঝড় উঠতে চলেছে হৃদিত। সব দিকে মা- সব দিক মাথায় রেখো। আমি কখনো ও বাড়ি পা দেব না। সো তোমাকেই নীলাক্ষী সব দিক থেকে আগলে রাখতে হবে। আমার দোয়া সব সময় তোমার সাথে আছে। আর এদিকে সব কিছু আমি সামনে নেব। সাবধানে থেকো। দিদির ঠোঁটে বাঁকা হাসি। আপনার বিশ্বাস কখনো ভাঙবে না মা। আরিফ হাসান চৌধুরী জীবনে বড্ড ভুল করেছেন। এক প্রকার হেরেছেন তিনি। চৌধুরীরা অলওয়েজ ভুলই করে। ওরা কখনো জিততে পারে না। আমিও কিন্তু জিতেছি না। জিতেছে মা। আমি কিন্তু জিতেছি মা। দিদিত কথাটা বলেই হেসে ওঠেন। অবনী শেখের মুখের হাসিটাও চওড়া হয়। দিদিত সকল থেকে বিদায় নিয়ে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ির মধ্যে ভালোবেসে কাজ না হওয়ায় ধমকে ধমকে মেহেরিমার কান্না থামিয়েছে হৃদিত। মেহেরিমা এখন চুপ হয়ে বসে আছে। 10 মিনিটের ব্যবধানে ওরা চৌধুরী বাড়িতে পৌঁছে যায়। হৃদিতের গাড়ি চৌধুরী বাড়িতে প্রবেশ করতেই সবাই ছুটে আসে ওদের নিকট। আজ চৌধুরী বাড়ির সবাই যেন একটু বেশিই খুশি। হৃদিত এই খুশির কারণ সবটাই জানে শুধু অজানা মেহেরিমার নিকট। মেহেরিমা সবার খুশি দেখে নিজেও খুব খুশি হয়। মেহেরিমার মুখে হাসি দেখে হৃদিত যেন দেহে প্রাণ ফিরে পায়। অ্যানাবেলার চোখের পানি হৃদিত একদমই মেনে নিতে পারে না। ভেতর থেকে তীব্র অশান্তি অনুভব হয়। নিজের ভাবনার মাঝেই হৃদিতের চোখ যায় চৌধুরী বাড়ির সদর দরজায়। হৃদিত কুটিল হেসে দরজার নিকট উপস্থিত মানুষ দুটোর দিকে তাকিয়ে থাকে। হৃদিতের তীক্ষ্ণ দৃষ্টি অর্থ খুব করে বুঝতে পারে মানব দুটো। যেন এই তীক্ষ্ণ দৃষ্টি ওদেরকে ইঙ্গিত করে বলেছে, সবে তো সব কিছু শুরু, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এটা পর্ব 13। হৃদিতকে দেখে আয়েশ আর আরিশা সদর দরজা থেকে সামনে এগিয়ে আসে। কেমন আছিস? আরে মন্ত্রী সাহেব যে। আর কতদিন এভাবে অন্যের চামচামি করবেন বলুন তো? ইদিত তুই কিন্তু একটা হাসি খুশি পরিবারের মাঝে দেয়াল তুলছিস। তাদের ভালো থাকাটা কেড়ে নিচ্ছিস। বিশ্বাসঘাতকদের পরিবার আবার হাসি খুশিও হয় নাকি? বিশ্বাসঘাতকদের সাথে আবার কিসের ভালো থাকা মন্ত্রী সাহেব? তোর জন্য বাবা মায়ের কিছু হয়ে গেলে আমি কিন্তু তোদের ছেড়ে কথা বলবো না। ওরে বাবা, খুব ভয় পেলাম। হৃদিতের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। হৃদিতের একরকমই কথাবার্তায় আয়াস একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বাবা মা আসবে আজকে রাতে। 35 বছরের রেকর্ড ভাঙতে নাকি নিজের স্বার্থ হাসিলের জন্য। তুই কিন্তু এবার বেশি বেশি বকছিস। সত্যি কথা জাগা মতোই লাগে। আরে তোমরা থামো তো। তার হৃদিত ভাইও শেষ পর্যন্ত ওই চরিত্রহীন পরিবারের মেয়েটাকে বিয়ে করলে, তাও আবার ভালোবেসে। নিশ্চয় মেয়েটাও ওই পরিবারের মতোই। আরিশার কথাগুলো কর্ণগোচর হতেই তৎক্ষণাৎ হৃদিতের মুখমণ্ডল পরিবর্তন হয়ে যায়। মন্ত্রী সাহেব, তোমার বিলাভড ওয়াইফকে বলে দেবে তার বাতাসের আগে চলা মুখটা যেন বন্ধ রাখে। নাহলে দেখা যাচ্ছে তার বডিতে সব অর্গান আছে, কিন্তু কথা বলার জন্য দুটো ঠোঁট আর জিহ্বাটাই নেই। অ্যান্ড ইউ নো আমি কি কি করতে পারি? পুরুষালী থমথমে কণ্ঠে কথাগুলো বলে
হৃদিত সদর দরজা দিয়ে হাঁটা ধরে। ততক্ষণে মেহেরিমাকে নিয়ে চৌধুরী পরিবারের ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে। দিলে তো হৃদিতকে রাগিয়ে। আরিশা, দয়া করে তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো। আমি শাস্তি চাই। সব সময় তো তোমার কথাই এত কথা বলার প্রয়োজন দেখি না আমি। টায়ার্ড, রুমে যাচ্ছি। আশ্চর্য, ভুল কিছু বলিনি আমি। চরিত্রহীনদের তো চরিত্রহীন বলবো, তাই না? তুমি সবটা জানো না। কোনো কিছু না জেনে কারোর দিকে আঙুল তোলার কোনো রাইট নেই তোমার। তাহলে তোমাকে সব সত্যিটা তাহলে আমাকে সব সত্যিটা বলো। আমি বাধ্য নই। নিজের কথা শেষ করে বড় বড় কদম ফেলে ওখান থেকে প্রস্থান করে আয়াস। আরিশার রক্তচক্ষু নিয়ে আয়াসের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আমিও দেখব আর কতদিন এই চৌধুরী বাড়ির ফেরেস্তার মুকুট পরে থাকতে পারে। এখন তো আমি আর একা নই, চৌধুরীর দুর্ভোগ অতি নিকটে। আয়েশার ঠোঁটে কুটিল হাসি। মেহেরিমাকে ঘিরে ধরেছে সবাই মিলে। সবাই এত এত প্রশ্ন। মেহেরিমা সবার সব প্রশ্নের উত্তর দিতে যেয়ে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে। হৃদির 2 মিনিটের মতো দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করে। মেহেরিমা, রুমে আয় ফার্স্ট। এই প্রথম হৃদিতের মুখে নিজের নাম শুনে মেহেরিমা অদ্ভুত এক অনুভূতি হয়। তাও আবার পুরো নাম ধরে ডেকেছে, যে নামে সচরাচর কেউ ডাকে না। বলা চলে এ নাম শুনতে মেহেরিমার মোটেও অভ্যস্ত না। মেহেরিমা পেছন ফিরতেই দেখে হৃদির ধাওয়া ততক্ষণে দোতলায় উঠে পড়েছে। চৌধুরী বাড়ি দেখাশোনা করে আবুল চাচা লাগেজ নিয়ে উপরে ছুটছে। উপস্থিত সবার মুখ চাপা হাসি। এই ত্রিদা, মেহুমাকে হৃদিতের রুমে দিয়ে আয়। আমার ছেলেটা নিশ্চয় কোনো দরকার। আর ছোট কিচেনে চল, আজ তুই আর আমি মিলে অনেক পদের রান্না করব। কতগুলো বছর পর বড় ভাইয়া আর ভাবি আসবে। আমার তো খুশিতে কান্না পাচ্ছে। হ্যাঁ আপা, চলেন, হাতের অনেক কাজ। আতিয়া চৌধুরী আয়েশা চৌধুরীর কথায় সহমত পোষণ করে দুজন একসাথে কিচেনে চলে যায়। ওনাদের সাহায্য করার জন্য রাবেয়া ফরিনা চাচিও কিচেনের দিকে যায়। থেকে যায় তাবান, তাইফ, ত্রিধা আর মেহেরিমা। ভাবি, আপনার বয়স কত? তাইফ ভাবি আর আপনি সমর্থনে মেহেরিমা অনেকটা লজ্জা পায়। মুচকি হেসে জবাব দেয়, 19 বছর 25 মাস রানিং ভাইয়া। মেহেরিমার কথায় তাইফ কিছু একটা ভেবে অবিশ্বাস্য কণ্ঠে বলে, 19 বছর 5 মাস বয়সে আপনি মাত্র একাদশ শ্রেণীতে পড়েন ভাবি? মেহেরিমা লজ্জায় এবার আকাশ ছোঁয়া। মুখটা মলিন করে বলে, সে কথা আর বলবেন না তাইফ ভাইয়া, সব মায়ের জন্য হয়েছে। প্লে নার্সারি পড়িয়ে আবার ক্লাস 1-এ 2 বছর পড়িয়েছে, তাই তো এই অবস্থা আমার। মেহেরিমার কথায় তাবান হেসে বলে, সমস্যা নেই ভাবি, আপনার সাথে ভাইয়ের বয়স একদম খাপে খাপ। আপনাদের দুজনকে পাশাপাশি দাঁড়ালে যা লাগে না ভাবি, পুরাই রাত ছোট। তাবানের কথায় মেহেরিমার মুখে লাজুক হাসি ফুটে ওঠে। তাবান ভাইয়া, ওনার বয়স কত? 27 রানিং। মেহেরিমা মনে মনে হিসাব কষে। হৃদি তার মেহেরিমার এজ ডিফারেন্ট প্রায় 7 ইয়ার্স। ওদের কথার মাঝখানে আবারও হৃদিতের ডাক শোনা যায়। ত্রিধা দ্রুত মেহেরিমাকে হৃদিতের রুমে সামনে দিয়ে আসে। মেহেরিমা হৃদিতের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কেমন যেন অজানা ভয় আর ভালো লাগা মনের মাঝে উকি দিচ্ছে। মেহেরিমা এই প্রথম হৃদিতের রুমে পা রাখবে, তাও তার ওয়াইফ হিসেবে। এজন্যই হয়তো এমন অনুভূতি। আর 1 মিনিটও যদি দরজার সামনে দাঁড়িয়ে নষ্ট করিস, আই সোয়ার। রীতিতের কথার মাঝে পথে থামিয়ে দিয়ে দরজাটা আস্তে করে খুলে ভেতরে প্রবেশ করে মেহেরিমা। ভেতরে প্রবেশ করতে মেহেরিমা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। কিছুক্ষণের জন্য থমকায়। ওর মনে হচ্ছে এই ভবন কোনো পার্পল ইউনিভার্সে চলে এসেছে। পুরো রুম পার্পল কালারের ডেকোরেশন করা। রুমের ওয়াল, বেডশিট থেকে শুরু করে ক্যাবিনেট সব পার্পল কালার। রুমের অর্ধশতাধিক অংশ অন্ধকার। জানালার পর্দা নামানো। পর্দার ফাঁকে ফাঁকে সামান্য আলো এসে উকি দিচ্ছে রুমটাতে। রুমটার মধ্যে পার্পল কালার ফেয়ারি লাইটের আলোগুলো মৃদু আলোয় জ্বলছে।
চোখে সাজানো সুন্দর এক পরিবেশ। মিহিরিমা অবাক চোখে সবটা পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎ গায়ে কারো গরম নিঃশ্বাস অনুভব করতেই মিহিরিমা আঁতকে ওঠে। ওখান থেকে সরে দাঁড়ানোর প্রয়াস করতে চাইল, কিন্তু তার আগেই হৃদিত নিজের বলিষ্ঠ হাতজোড়া দিয়ে মিহিরিমার নরম কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। মিহিরিমার উন্মুক্ত ঘাড়ে থুতনি রেখে বলে, পছন্দ হয়েছে? মিহিরিমা কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দেয়, কিসের কথা বলছেন? এই রুম? আমাদের রুম পছন্দ হয়েছে? খুব। আমার থেকেও বেশি? হৃদিতের এতটা নিকটে থাকায় মেহেরিমা নাজেহাল অবস্থা। বুকটা লাগামহীনভাবে ধড়ফড় করে চলেছে। হাত পা কেমন অবশ হয়ে আসছে। শরীরে শক্তি পাচ্ছে না এক বিন্দুও। তার মধ্যেই হৃদিতের হাসকি বয়স এমন প্রশ্নে মেহেরিমা বেসামাল হয়ে পড়ার উপক্রম, তবুও নিজেকে সামলায়। জবাব দেয়, আপনার থেকে ইম্পর্টেন্ট আপাতত আমার লাইফে কিছু নেই। মেহেরিমার কথায় হৃদিত সন্তুষ্টের হাসি হাসে। মেহেরিমার ঘাড়ে গুনে গুনে 3টা ভালোবাসার পরশ দিয়ে ছেড়ে দেয়। ফেরি লাইটগুলো অফ করে দেয়। জানালার পর্দাগুলো সরিয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই পুরো রুম প্রাকৃতিক আবছা আলোয় ঝলমল করে ওঠে। হৃদিতের রুমটা দোতলার একদম কোনায় হওয়ার সম্পূর্ণ গাছপালা আচ্ছাদিত, যার ফলস্বরূপ রুমটা আলো সম্পূর্ণ রূপ এসে পৌঁছাতে পারে না। গাছের ফাঁক ফোকর দিয়ে প্রবেশ করে আলো। কেবিনেটে তোর সকল ড্রেস আছে। ওয়াশরুমে যেয়ে শাওয়ার নে, রিফ্রেশ লাগবে। মিহিরিমা তখনও অনবরত কেঁপে চলেছে। এই প্রথম পাওয়া ঠোঁটের স্পর্শে মিহিরিমার মাঝে তোলপাড় শুরু করে গেছে। ভেতর ভেতর কেমন ছটফট অনুভূতি হচ্ছে। মিহিরিমা নতুন সব অনুভূতির সাথে পরিচিত হচ্ছে আজ। মিহিরিমার উসখুস অবস্থা থেকে হৃদের ঠোঁটে দুষ্টু হাসি খেলে যায়। কাম ডাউন লিটল কিটি, ডান, ইউ নো ইটস আন নিউ ফিলিংস ফর আস, জাস্ট ফিল ইট। হৃদিতের এমন বেফাস কথায় মেহরিমা লজ্জা পেয়ে যায়। হৃদির সামনে থেকে তাড়াতাড়ি পালানোর জন্য, আমার ড্রেস তো লাগেজে ছিল, কেবিনেটে আমি রেখেছি। মেহরিমা আর কিছু না বলে কেবিনেট থেকে একটা মেরুন কালারের 3 পিস নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ে তাড়াহুড়ো করে টাওয়ালটা নিতেও ভুলে যায়। হৃদিত মেহরিমার যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে মুচকে হাসে। অতঃপর রুমের অসমাপ্ত কাজগুলো গোছাতে লেগে পড়ে। তার অ্যানাবেলাকে এখনও অনেক সারপ্রাইজ দেওয়া বাকি।